আচ্ছা, কখনো কি মাথায় এসছে যে একটা দেশের সরকার ঠিক কিভাবে তাদের টাকার হিসেব রাখে? মানে এত টাকা কোথা থেকে আসে আর কোথায় বা খরচ হয়? চলুন আজ আমরা এই পুরো বিষয়টা খুব সহজভাবে বুঝে নেবার চেষ্টা করি। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই যে আমরা সারাক্ষণ শুনি দেশের বাজেট পেশ হলো, এই বাজেট জিনিসটা আসলে কি বলুন তো? এটা কি খুব কঠিন কোনো অঙ্ক? আসলে একদমই না। বিশ্বাস করুন, এটা অনেকটা আমাদের নিজেদের মাসিক বাজেটের মতোই। শুধু স্কেলটা অনেক বড়, মানে পুরো দেশের জন্য। ঠিক যেমন একটা পরিবার হিসেব রাখে তাদের আয় কত আর ব্যয় কত, সরকারও ঠিক সেটাই করে গোটা দেশের জন্য। তাহলে চলুন, এই যে দেশের পারিবারিক বাজেটের কথা বললাম, এর দুটো মূল দিক, মানে টাকা আসা আর টাকা যাওয়া, আয় আর ব্যয়, এই দুটোকে একটু কাছ থেকে দেখি। তো যে কোনো হিসাবের শুরুতেই তো দেখতে হয় টাকাটা আসছে কোথা থেকে, তাই না? চলুন আমরাও সেটাই দেখি। সরকারের টাকার থলিতে টাকা আসে কোন কোন পথে? দেখুন, সরকারি পরিভাষায় এই আয় বা টাকা আসাকে বলা হয় বাজেট প্রাপ্তি বা বাজেট রিসিটস। আর এই প্রাপ্তিটা মূলত দুই রকমের হয়। প্রথমটা হলো রাজস্ব প্রাপ্তি বা রেভিনিউ রিসিটস। এটাকে ভাবুন তো মাসিক মাইনের মতো। এটা নিয়মিত আসে এবং এর জন্য সরকারের কোনো দেনা বাড়ে না। আর দ্বিতীয়টা হলো মূলধনী প্রাপ্তি বা ক্যাপিটাল রিসিটস। এটা অনেকটা হঠাৎ করে ব্যাংক থেকে একটা বড় লোন নেওয়ার মতো। হ্যাঁ, টাকা তো এলো, কিন্তু সঙ্গে একটা দেনাও তৈরি হলো, যা ভবিষ্যতে শোধ করতে হবে। অথবা ধরুন কোনো পুরনো জমি বিক্রি করে দেওয়া হলো। টাকা তো পাওয়া গেল, কিন্তু একটা সম্পদ কমে গেল। মূলধনী প্রাপ্তি ঠিক এই রকমই, হয় দেনা বাড়ায় না হয় সম্পদ কমায়। এটাই হলো মূল পার্থক্য। তো এই যে রাজস্ব প্রাপ্তির কথা বললাম, মানে সরকারের মাইনে, সেটার সবচেয়ে বড় অংশটা আসে কোথা থেকে? ঠিক ধরেছেন, কর বা ট্যাক্স থেকে। আমরা যে আয়কর দিই বা জিনিসপত্র কেনার সময় যে জিএসটি দিই, সেটাই হলো সরকারের আয়ের প্রধান উৎস। এছাড়াও বিভিন্ন সরকারি ফি, জরিমানা বা সরকারি সংস্থাগুলো যে লাভ করে, সেখান থেকেও সরকারের নিয়মিত আয় হয়। এবার আসি মূলধনী প্রাপ্তির উদাহরণে। এর সবচেয়ে বড় উদাহরণ হল ঋণ বা ধার করা। সরকার যখন সাধারণ মানুষের থেকে, রিজার্ভ ব্যাংক থেকে বা অন্য কোনো দেশ থেকে টাকা ধার করে, তখন সেটা মূলধনী প্রাপ্তি। টাকা আসে, কিন্তু দায়ও বাড়ে। আরেকটা বড় উদাহরণ হল বিলগ্নীকরণ, মানে যখন সরকার তার কোনো কোম্পানির শেয়ার বাজারে বিক্রি করে দেয়। এতেও সরকারের হাতে টাকা আসে, কিন্তু তার একটা সম্পদ বা মালিকানা কমে যায়। বেশ, তাহলে টাকা আসার পথগুলো তো মোটামুটি বোঝা গেল। এবার দেখতে হবে টাকাটা যায় কোথায়, মানে খরচের দিকটা। আয়ের মতো সরকারের খরচ বা ব্যয়ও কিন্তু মূলত দুই ধরনের। এখানেও দেখুন মিলটা দারুণ। প্রথমটা হলো রাজস্ব ব্যয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার। এটাকে ভাবুন বাড়ির রোজকার খরচের মতো, যেমন মাসের বাজারের খরচ বা বিদ্যুতের বিল। এই খরচগুলো করতেই হয়, কিন্তু এর থেকে নতুন কোনো সম্পদ তৈরি হয় না। অন্যদিকে মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো একটা বড় বিনিয়োগ। ধরুন একটা ফ্ল্যাট কেনা হলো, এটা রোজকার খরচ না, কিন্তু এর ফলে একটা স্থায়ী সম্পদ তৈরি হলো। সরকারের ক্ষেত্রেও ঠিক তাই। মূলধনী ব্যয় দিয়ে হয় দেশের জন্য সম্পদ তৈরি হয়, না হলে পুরনো কোনো বড় দেনা মেটানো হয়। যেমন ধরুন সরকারি কর্মচারীদের বেতন বা পেনশন দেয়া, পুরানো লোনের সুদ মেটানো বা বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দেওয়া। এই সবই হল দেশ চালানোর দৈনন্দিন খরচ। তাই এগুলোকে রাজস্ব ব্যয়ের মধ্যে ফেলা হয়। আর মূলধনী ব্যয়ের সবচেয়ে ভালো উদাহরণ হল দেশের পরিকাঠামো তৈরি করা। নতুন রাস্তা, ব্রিজ, স্কুল, হাসপাতাল বানানো, এই সবই মূলধনী ব্যয়। কারণ এগুলোর মাধ্যমে দেশের জন্য দীর্ঘমেয়াদী অ্যাসেট তৈরি হচ্ছে। এমনকি পুরনো লোনের আসল টাকাটা যখন সরকার শোধ করে, সেটাও কিন্তু একটা দায় কমানো, তাই সেটাও মূলধনী ব্যয়। আচ্ছা, আয় আর ব্যয়ের সব হিসেব তো আমরা দেখলাম, কিন্তু যদি এমন হয় যে খরচটা আয়ের চেয়ে অনেক বেশি হয়ে গেল, মানে যা আয় তার চেয়ে ব্যয় বেশি, যেমনটা মাসের শেষে আমাদের অনেকেরই হয়, তাই না? তখন সরকার কি করে? এই অবস্থাকেই, মানে যখন ব্যয় আয়ের চেয়ে বেশি হয়ে যায়, অর্থনীতির ভাষায় বলা হয় বাজেট ঘাটতি বা বাজেট ডেফিসিট। আর এই ঘাটতি মাপার কিন্তু বিভিন্ন উপায় আছে। চলুন সেগুলো একটু সহজ করে বুঝি। প্রথমেই আসি রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিটে।
এর মানেটা খুব সোজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন সরকারের রোজগার আয় দিয়ে তার রোজগার খরচই চলে না, তখন যে ঘাটতিটা হয় সেটাই রাজস্ব ঘাটতি। এটা কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ এর মানে হলো সরকার তার স্বাভাবিক কামকাজ চালানোর জন্য ধার করতে বাধ্য হচ্ছে। এরপর আসছে সবথেকে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি আলোচিত ঘাটতি, ফিস্ক্যাল ঘাটতি বা ফিস্ক্যাল ডেফিসিট। এটা কি? এটা হলো সরকারের মোট যা খরচ আর মোট যা আয় তার মধ্যে পার্থক্য। তবে এখানে একটা ছোট কিন্তু আছে। আয়ের হিসেব করার সময় সরকার যে ধার বা ঋণ করেছে সেটাকে বাদ দেয়া হয়, কারণ ধার তো আসলে আয় নয়, ওটা একটা দেনা। তাই এই ফিস্ক্যাল ঘাটতির যে অঙ্কটা বেরোয় সেটাই আমাদের বলে দেয় যে সরকারকে ওই বছর মোট কত টাকা ধার করে চালাতে হবে। সুতরাং এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। ফিস্ক্যাল ঘাটতির পরিমাণটাই হল সরকারের মোট ঋণের প্রয়োজনীয়তা। এই সংখ্যাটা দেখেই বোঝা যায় দেশের আর্থিক স্বাস্থ্য কতটা মজবুত বা দুর্বল। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি ডেফিসিট। এটা আবার কি? ধরুন সরকার মোট যে টাকাটা ধার করল তার একটা বড় অংশ হয়তো পুরনো ঋণের সুদ মেটাতেই চলে গেল। তো সেই সুদের টাকাটা যদি আমরা মোট ধার থেকে বাদ দিই, তাহলে যেটুকু পড়ে থাকে সেটাই হলো প্রাথমিক ঘাটতি। মানে এটা দেখায় যে শুধুমাত্র এই বছরের নতুন খরচগুলো চালানোর জন্য সরকারকে ঠিক কতটা ধার করতে হচ্ছে। তো এতক্ষণ ধরে আমরা এই যে সব ঘাটির হিসেব নিকেশ বুঝলাম, এখন আসল প্রশ্ন হলো এই সংখ্যাগুলো আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়? দেখুন, ঘাটতি যদি খুব বেশি হয় তার কিন্তু অনেক বিপদ। প্রথমত, দেশ একটা ঋণের ফাঁদে পড়ে যেতে পারে। মানে পুরনো লোন শোধ করার জন্য নতুন লোন নিতে হচ্ছে, আর এই চক্র চলতেই থাকছে। দ্বিতীয়ত, এই ঘাটতি মেটাতে সরকার যদি বেশি করে টাকা ছাপতে শুরু করে, তাহলে জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, যাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এর ফলে বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়তে পারে। আর সবথেকে বড় কথা কি জানেন? সরকারের আজকের এই ঋণের বোঝাটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই শোধ করতে হবে। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, ঘাটতি মেটানোর জন্য ঋণ তো নিতেই হবে, কিন্তু এই যে ঋণের চক্র, এখান থেকে কি কোনো দেশ সত্যি পুরোপুরি বেরিয়ে আসতে পারে, নাকি এটা একটা অন্তহীন বৃত্তের মতোই ঘুরতে থাকে? বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?